সুধী দর্শকবৃন্দ, আজকে আমি ১৯৭২ সালে সোভিয়েত নৌবাহিনী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা নৌবন্দরের মাইন অপসারণ এবং নিমজ্জিত জাহাজ উদ্ধারের মাধ্যমে চট্টগ্রাম ও মংলা বন্দরকে কার্য উপযোগী করার জন্য সোভিয়েত নৌবাহিনী ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত যে অভিযান পরিচালনা করেছিল সেটি আমি আজকের ভিডিওতে বলবো। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে সচল করার জন্য ধ্বংসপ্রাপ্ত চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে পুনরায় কার্য উপযোগী করে তোলা ছিল নবগঠিত বাংলাদেশ রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম ছিল বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র স্বরূপ এবং অপেক্ষাকৃত ক্ষুদ্র মংলা সমুদ্র বন্দরও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমুদ্র বন্দরগুলোর চারপাশে পাকিস্তানি নৌযান নিমজ্জিত থাকায় এবং মাইন ক্ষেত্রের উপস্থিতির কারণে বন্দরগুলোতে নৌযান প্রবেশ ছিল অত্যন্ত বিপজ্জনক। বাংলাদেশের ক্ষুদ্র নৌবাহিনীর সমুদ্র বন্দর দুটিকে নৌযান চলাচলের উপযোগী করে তোলার কোনো সামর্থ্য ছিল না। পশ্চিমা বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ব্যবহার উপযোগী করে তুলতে কমপক্ষে ২ থেকে ৩ বছর সময় লাগবে। প্রাথমিক পর্যায়ে ভারতীয় নৌবাহিনী চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণের কাজ শুরু করে, কিন্তু মাইন অপসারণের ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর অভিজ্ঞতা ছিল অত্যন্ত সীমিত এবং তাদের মাইন অপসারণকারী জাহাজের সংখ্যা ছিল নিতান্তই অপ্রতুল। ইতিমধ্যে বাংলাদেশ চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রার্থনা করে জাতিসংঘ ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের আহ্বানে সাড়া প্রদান করে। জাতিসংঘ কোনো একটি অভিজ্ঞ কোম্পানিকে কাজটি দিতে চাচ্ছিল এবং এজন্য তাদের কিছু সময়ের প্রয়োজন ছিল। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন তাৎক্ষণিকভাবে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত ছিল। ১৯৭২ সালের মার্চের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোভিয়েত ইউনিয়ন সফর করেন এবং এই সময় সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম ও মংলা বন্দরকে ব্যবহার উপযোগী করার কাজে বাংলাদেশকে সহায়তা করার প্রস্তাব করলে বাংলাদেশ প্রস্তাবটি গ্রহণ করে। এই উদ্দেশ্যে ২১শে মার্চ ৯ সদস্যের একটি সোভিয়েত প্রতিনিধি দল ঢাকায় আসে এবং বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে ৩৪ ঘন্টা আলোচনার পর বাংলাদেশ ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৭২ সালের ২ এপ্রিল সোভিয়েত উদ্ধার অভিযানের অগ্রবর্তী দল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে। রিয়ার অ্যাডমিরাল সের্গেই জুয়েঙ্কোর নেতৃত্বাধীন ১০০ জন নাবিক ছিল এই দলটির সদস্য। ৪ মের মধ্যে ২২টি সোভিয়েত জাহাজ, যেগুলোর মধ্যে ছিল মাইন অপসারণকারী জাহাজ, উদ্ধারকারী জাহাজ ও সহযোগী নৌযান ও ৭০০ নাবিক বাংলাদেশে এসে পৌঁছে। বাংলাদেশে মোতায়েনকৃত সোভিয়েত নৌবহরটির ২২টি জাহাজ ও ৮০০ নাবিকের সকলেই ছিল সোভিয়েত প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের অংশ। সোভিয়েতরা বঙ্গোপসাগরে থাকা অবশিষ্ট ভারতীয় জাহাজগুলোর সঙ্গে তাদের কার্যক্রম সমন্বয় করার চেষ্টা করে, কিন্তু ব্রিটিশ নির্মিত ভারতীয় জাহাজগুলোর সঙ্গে সোভিয়েত জাহাজগুলো সমন্বয় করা কঠিন হয়ে দাঁড়ায় এবং ১৯৭২ সালের নভেম্বরে অবশিষ্ট ভারতীয় জাহাজগুলোকেও প্রত্যাহার করে নেওয়া হয়। ইতিমধ্যে সোভিয়েতরা তাদের কাজ শুরু করে দেয়। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের বন্দর এলাকা ও তার আশেপাশে ৩০ থেকে ৪০টি পাকিস্তানি নৌযান নিমজ্জিত ছিল। এগুলোর অধিকাংশই ভারতীয় বিমান হামলায় নিমজ্জিত হয়েছিল, বাকিগুলো পাকিস্তানিরা নিজেরাই ডুবিয়ে দিয়েছিল যাতে বন্দরগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বন্দরগুলোর চারপাশ মাইন ক্ষেত্র দিয়ে বেষ্টিত ছিল। স্বাভাবিক পরিস্থিতিতেই মাইন অপসারণ ও
ও ডুবন্ত জাহাজ উদ্ধার করা অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। এক্ষেত্রে সেটি আরও কঠিন হয়ে দাঁড়ায়, কারণ কর্দমাক্ত ও দূষিত কর্ণফুলী নদীর পানি ছিল অত্যন্ত ঘোলাটে এবং এর ফলে পানির নিচে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। নদীটির তীব্র স্রোতের কারণে সোভিয়েত ডুবুরিরা দৈনিক 4 বারের বেশি নদীতে নামতে পারত না এবং প্রতিবার 40 থেকে 45 মিনিটের বেশি পানির নিচে থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তদুপরি সোভিয়েত নাবিকদের জন্য বন্দর দুইটির অত্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ছিল কঠিন এবং তাদের বসবাসের পরিবেশও তেমন ভালো ছিল না। এই পরিস্থিতির মধ্যে সোভিয়েত নাবিকদের কাজ করতে হয়েছিল। নৌযানের ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য পানির নিচে বিস্ফোরণ ঘটানোর পদ্ধতি ছিল সোভিয়েত নাবিকদের দৃষ্টিতে বেশি কার্যকরী ও দ্রুত পদ্ধতি, কিন্তু চট্টগ্রাম ও মংলা বন্দর দুটির নিকটবর্তী নদীগুলো ছিল অত্যন্ত সরু এবং সেখানে এই পদ্ধতি প্রয়োগ করলে বন্দরে থাকা জাহাজগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। এর ফলে নদীগুলোর মাছ ও অন্যান্য জলজ সম্পদ ক্ষতিগ্রস্ত হতো। এজন্য সোভিয়েত নাবিকরা নিমজ্জিত নৌযানগুলোর উদ্ধারে অপেক্ষাকৃত পুরাতন ডুবন্ত পন্টুন পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতিটি ছিল অত্যন্ত কঠিন, শ্রমনির্ভর ও সময় সাপেক্ষ। তা সত্ত্বেও 1972 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সোভিয়েত নাবিকরা চট্টগ্রাম ও মংলা বন্দরের জাহাজ চলাচলের জন্য উপযোগী একটি প্রণালী সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলতে সক্ষম হয়। তখনও বন্দরগুলোতে অনেক নিমজ্জিত নৌযান ও মাইন ছিল, কিন্তু বন্দর দুটি জাহাজ চলাচলের উপযোগী হয়ে ওঠে। পশ্চিমা বিশেষজ্ঞরা যেখানে অনুমান করেছিলেন যে বন্দর দুটি ব্যবহার উপযোগী হয়ে উঠতে 2 থেকে 3 বছর সময় লাগবে, সেখানে সোভিয়েত নৌবাহিনীর কর্মতৎপরতার ফলে মাত্র 3 মাসেই বন্দর দুটি জাহাজ চলাচলের উপযোগী হয়ে উঠেছিল। এমনকি এই সময় বন্দর দুটির ধারণ ক্ষমতা যুদ্ধপূর্ব ধারণ ক্ষমতার চেয়েও বৃদ্ধি পেয়েছিল। 1972 সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে সোভিয়েত নৌবাহিনী চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে আরও নিমজ্জিত নৌযান উদ্ধার করে ও মাইন অপসারণ করে। 15 আগস্টের মধ্যে বন্দর দুটি খুব বড় জাহাজ চলাচলের জন্য উপযোগী হয়ে ওঠে এবং 21 অক্টোবরের মধ্যে বন্দর দুইটি থেকে অধিকাংশ মাইন অপসারিত হয়। একই মাসে বাংলাদেশ সরকারের অনুরোধে সোভিয়েত ডুবুরিরা পাকিস্তানিদের ডুবিয়ে দেওয়া সব সম্পদ অনুসন্ধান শুরু করে, কিন্তু ইতিমধ্যে অধিকাংশ ডুবিয়ে দেওয়া সম্পদই স্রোতের টানে গভীর সমুদ্রে ভেসে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল এবং পানির নিচে স্বল্প দৃশ্যমানতা ডুবুরিদের জন্য একটি বড় বাধা হিসেবে কাজ করছিল। একই পরিস্থিতিতে সোভিয়েত ডুবুরিরা 52.75 তোলা স্বর্ণ, 70.05 কিলোগ্রাম রৌপ্য এবং 22 লক্ষ ধাতব মুদ্রা উদ্ধার করতে সক্ষম হয়। এরপর সোভিয়েত নৌবহরের বেশ কিছু জাহাজ প্রত্যাহার করে নেওয়া হলেও বাকি জাহাজগুলো তাদের কাজ অব্যাহত রাখে। 1973 সালের ডিসেম্বরের মধ্যে বন্দর দুটি সম্পূর্ণরূপে মাইনমুক্ত হয় এবং বেশ কিছু নিমজ্জিত নৌযান উদ্ধার হয়। এই সময়ই সোভিয়েত নৌবহরকে বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল, কিন্তু 1973 সালের 20 ডিসেম্বর বাংলাদেশ ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং চুক্তি অনুযায়ী সোভিয়েত নৌবহর 1974 সালের জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে আরও কিছু নৌযান উদ্ধার ও বন্দর দুটির পুনর্নির্মাণ কাজে অংশগ্রহণ করতে সম্মত হয়। 1974 সালের মার্চের প্রথম দিকে অবশিষ্ট দুটি সোভিয়েত জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করে এবং এর মধ্য দিয়ে নির্ধারিত সময়ের 3 মাস আগেই সোভিয়েত নৌবহরের উপস্থিতির সমাপ্তি ঘটে। 1974 সালের 12 জুন সোভিয়েত নৌবহরটির অবশিষ্ট কর্মীদের অধিকাংশ সোভিয়েত জাহাজ এমভি খাবারস্কে চড়ে চট্টগ্রাম ত্যাগ করে ভ্লাদিভস্টকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং 24 জুন বাকিরাও বাংলাদেশ ত্যাগ করে। প্রায় 2 বছর ব্যাপী এই অভিযানে সোভিয়েত নৌবহর
চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে ২৬টি নিমজ্জিত জাহাজ মোট ১ লক্ষ টন ওজন বিশিষ্ট উদ্ধার করে এবং সেগুলোকে বাংলাদেশের জাহাজ ভাঙন কেন্দ্রে পৌঁছে দেয়। এই জাহাজগুলোর মধ্যে ১৫,০০০ টন ওজন বিশিষ্ট একটি ফ্রেটার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র উপকূলীয় জাহাজ ও মালবাহী নৌযান সব ধরনের জলযানই ছিল। এর পাশাপাশি তারা সমুদ্র বক্ষ থেকে ১৯০০ টন ধাতব বর্জ্য ও উল্লেখযোগ্য পরিমাণ নিমজ্জিত সম্পদ উদ্ধার করে। চট্টগ্রাম ও মংলা বন্দরের ১,০০২ বর্গ মাইল অঞ্চল তারা সম্পূর্ণ মাইন মুক্ত করে। তদুপরি সোভিয়েত নৌবহর বাংলাদেশকে ৩টি উদ্ধারকারী নৌযান উপহার দেয় এবং বাংলাদেশ ত্যাগের পূর্বে তাদের ডুবুরি ও অন্যান্য সরঞ্জাম বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করে। এই ২ বছরে তারা ৪৪ জন বাংলাদেশি ডুবুরিকে প্রশিক্ষণ প্রদান করে এবং এই ডুবুরিরা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম প্রশিক্ষিত ডুবুরি দল। সর্বোপরি সোভিয়েত ইউনিয়ন এই সব কিছু করেছিল বিনামূল্যে, যা সদ্য স্বাধীন ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত লাভজনক। এই ২ বছর ব্যাপী উদ্ধার অভিযান চলাকালে একজন সোভিয়েত নাবিকও প্রাণ হারিয়েছিলেন। ইউরি রেডকিন নামক তরুণ সেই সিনিয়র নাবিক ১৯৭৩ সালের ১৩ জুলাই একটি মাইন বিস্ফোরণে নিহত হন। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমি প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। প্রতি বছর ১৮ ডিসেম্বর রেডকিনের জন্মদিনে চট্টগ্রামে অবস্থিত রুশ কনসুলেট জেনারেল, বাংলাদেশ নেভাল একাডেমি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা রেডকিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সোভিয়েত নৌবহরের বাংলাদেশ ত্যাগের প্রাক্কালে এক বিদায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোভিয়েত ইউনিয়ন ও সোভিয়েত নাবিকদের প্রতি তাদের সহায়তার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা ব্যক্ত করেন। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।